যে মহারানী, রান্নাটা হলো নাকি এখনো শুধু গুলতি নেড়েই যাচ্ছ? আর একটু বাকি আছে মা, এক্ষুনি হয়ে যাবে। বাকি? এখনো বাকি? আমার মেয়েটা খিদে পেটে নিয়ে সে কখন থেকে বসে আছে। হ্যাঁ রে, তুই তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারিস না? প্রতিদিনই তো মা তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, সেই ভোর 5টায় উঠে বাড়ির সকল কাজ করি। এত বড় সাহস! আমার মুখের উপর কথা বলি, সাপের 5 পা দেখেছিস? হ্যাঁ, একদম কথা বলবি না। খাবার নিয়ে ঘরে আয়। রিনা হচ্ছে ঝুমার সৎ মা। ঝুমার মা মারা যাবার পর মিচকে রিনাকে বিয়ে করে ঘরে আনে, কিন্তু বেশ কিছুদিন আগে মিচকেও মারা যায়। আর প্রতিনিয়ত ঝুমার তার সৎ মায়ের অত্যাচার সহ্য করতে হয়। মা, এই নাও খাবার, তোমরা খেয়ে নাও। এতক্ষণে মহারানীর আসার সময় হলো? বলি, খালি পেটে বেশিক্ষণ থাকলে যে আমার পেটে ব্যথা হয়, এটা কি তোকে রোজ রোজ বলে দিতে হবে? হ্যাঁ, তোর মাথায় কি একটা কথাও থাকে না? হ্যাঁ মা, কাকে কি বলছো? ওর মুখের মতোই ওর মাথাটা কুচকুচে, তাই তো মাথায় কিচ্ছু থাকে না। ঠিকই বলেছিস, মুখটা দেখতে কুচকুচে, কি বিশ্রী দেখতে বাবা। ইয়াকথু, একটুও ভালো দেখাচ্ছে না। আমি মোটেও বৃষ্টি দেখতে নই, আমার মা বলতো আমি ওই আকাশের চাঁদের মতো দেখতে। হ্যাঁ, তাই তো, তোকে দেখতে ঠিক ওই অমাবস্যা চাঁদের মতোই। মা বাবা বেঁচে নেই বলে আমাকে এত কাজ করতে হচ্ছে, সব মুখ বুঝে সমস্ত কাজ করতে হয়, তারপর ওরা আমাকে কত কথা শোনায়। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে আর কথা শুনতে হতো না। আমার আর ভালো লাগে না। বাবা মা, আমাকে কেন তোমরা তোমাদের সঙ্গে নিয়ে গেলে না? ঝুমা কালো বলে তার সৎ মা আর সৎ বোন তাকে প্রতিনিয়ত অনেক কথা শোনাতো, আর ঝুমা মুখ বুজে সবটা সহ্য করে নিত। এই ঝুমাকে নিয়ে হয়েছে আমার যত জ্বালা। সম্পর্কে তো ওই আমার বড় মেয়ে। প্রতিবেশীরা সবাই বলে আমি নাকি ঝুমাকে অনেক অত্যাচার করি। অত্যাচার করব না তো কি করব? আমি ওকে আমার কখনোই নিজের মেয়ের মতো আপন করতে পারবো না। সুযোগ পেলেই আমি ওকে আমার বাড়ি ছাড়া করব। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন ঝুমা যখন গরম পানি নিয়ে যাচ্ছিল, তখন তার মায়ের শরীরে তার হাতের থেকে কিছু গরম পানি পড়ে যায়। ও মা গো, মেরে ফেললো গো! তুই আমাকে মারতে চাস তাই না? তুই তো খুব খারাপ হয়ে গিয়েছিস। তোকে আর আমি আমার বাড়িতে রাখবো না। ডাইনি কোথাকারের, তুই আমাকে মারতে চাস তাই না? তোর জন্য আর আমার বাড়িতে কোনো জায়গা নেই। বেরিয়ে যা, যা বলছি আমার বাড়ি থেকে। এরপর রিনা শিয়ালিনী ঝুমাকে বাড়ি থেকে বের করে দেয়। অসহায় রিনা খালি হাতে বাড়ি থেকে বেরিয়ে এসে একটি পুকুরের পাশে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমি এখন কোথায় যাব? আমার যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। বাবা মা, তোমরা আমাকে রেখে কেন গেলে? আমাকেও তোমাদের সঙ্গে করে নিয়ে যাও না বাবা মা। আমি যে আর এত কষ্ট সহ্য করতে পারছি না। হায় আল্লাহ, আমাকেও তুমি আমার বাবা মায়ের কাছে পাঠিয়ে দাও। আমি কালো বলে সবাই আমার রং নিয়ে উপহাস করে। আমি আর এই পৃথিবীতে এক বিন্দুও থাকতে চাই না আল্লাহ। এইসব কথা বলে ঝুমা নদীর পাড়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আর তখনই সেখানে একটি পরী উপস্থিত হয়। কি হয়েছে ঝুমা? তুমি এখানে দাঁড়িয়ে এভাবে কান্না করছো কেন? কে তুমি? আর তুমি আমার নাম জানলে কিভাবে? আমি হলাম পরী, আমি সব জানি। এবার বলো, তুমি এভাবে পুকুরের পাশে দাঁড়িয়ে কাঁদছো কেন?
এরপর ঝুমা পরীকে সব ঘটনা খুলে বলে। সব শুনে পরী বলে, এই নাও ঝুমা, আমি তোমাকে এই সাবানের পুকুরটা উপহার দিলাম। এই পুকুরে তুমি যে সাবানগুলো দেখতে পাচ্ছ এগুলা সব জাদুর সাবান, আর এই সাবান দিয়ে গোসল করলে তুমি সুন্দর হয়ে যাবে। তবে শোনো, একটি শর্ত আছে, এই গাছের সাবানগুলো শুধু তোমার জন্য, আর কেউ এই সাবান ব্যবহার করতে পারবে না। কেউ যদি এই সাবান ব্যবহার করে তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এখন আমি যাই। এরপর পরী সেখান থেকে চলে যায়। আর ঝুমা পুকুর থেকে একটা সাবান নিয়ে তার শরীরে লাগাতেই সে অনেক সুন্দর হয়ে গেল। একি আমার গায়ের রং দেখে কি সুন্দর হয়ে গেল। আমি তাড়াতাড়ি বাড়িতে যাই, বাড়িতে যেয়ে মা আর বোনকে যেয়ে বলি। এ কথা বলে ঝুমা বাড়িতে চলে যায়। মা দেখো আমি কত সুন্দর হয়ে গিয়েছি, এখন আর আমার গায়ের রং কালো কুচকুচে নেই। হ্যাঁ রে ঝুমা, কি করে ঘটলো এসব? আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে এটা তুই। মা আমাকে এক পরী আন্টি আমাদের জঙ্গলের পুকুরটায় সাবানের গাছ আমাকে দিয়েছে, সেই সাবান ব্যবহার করে আমি সুন্দর হয়ে গিয়েছি মা। তবে পরী আন্টি সেই সাবান শুধু আমাকে ব্যবহার করতে বলেছে, অন্য কাউকে ব্যবহার করলে নাকি ক্ষতি হয়ে যাবে। বললেই হলো পরী আন্টি তোকে সাবান দিয়েছে, আমাকে না দেওয়ার ধান্দা তাই না? দাঁড়া আমি এক্ষুনি যাচ্ছি। ঝুমার সৎ বোন ঝুমার বারণ না মেনে পুকুরের সেই সাবান গাছের কাছে যায়। ওখান থেকে একটি সাবান নিয়ে তার গায়ে মাখতেই একদম কালো কুচকুচে হয়ে যায় তার গায়ের রং। এ কি দশা হলো